হ্যালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো তোমরা। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। ওকে, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমরা একটু জানাও এভরিথিং ইজ ওকে। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন তোমাদের সবার দোয়ায়। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। অল ক্লিয়ার, তাই না? তো আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম, তো যেহেতু গ্রুপে শুধুমাত্র এভরিওয়ান দিয়ে মেনশন একবারই করা যায়, তো তোমাদের ক্লাসের পোস্ট যখন দিয়েছিলাম তখন আমি তোমাদের মেনশন দিয়ে দিয়েছিলাম, যেটার কারণে পরবর্তীতে ওই পোস্টের হয়তো তোমার হচ্ছে কি নোটিশটা তোমাদের কাছে নাও পৌঁছাতে পারে। বাট আমরা ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটু করে বলে নেই যে আমরা বাংলা এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে আমরা বাংলা টিমে কাজ করার জন্য একজনকে নিচ্ছি, এবং সেটা সেটা নেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমি বাংলা ডিপার্টমেন্টের হচ্ছে সিনিয়র লেকচারার, তো এই জন্য আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি চাচ্ছি যে মানে আমাদের ব্যাচ থেকে যারা তোমরা কেউ যদি ঢাকার মধ্যে থাকো, এবং তোমরা 3-4 জন কমেন্ট করেছো এবং অনেকে নাই জানতে পারো, তো তোমরা যদি ঢাকার মধ্যে থাকো তাহলে অবশ্যই হচ্ছে আমার সাথে যোগাযোগ করবে, এবং অথবা ওই পোস্টের কমেন্টে একটু গিয়ে তোমাদেরটা জানাবে যে তোমরা ইন্টারেস্টেড কিনা। এখানে কাজটা হচ্ছে এই যে তোমাদেরকে হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দিব যে লেখক পরিচিতিটা এরকম হবে, পাঠ পরিচিতিটা এইভাবে হবে, এই প্রশ্নগুলো যাবে, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা দিবা। আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব, জাস্ট তুমি ওই সব কিছু গুছিয়ে আমাদের যে এসএমডি টিম অর্থাৎ আমাদের যে স্লাইড মেকিং করে যে টিমগুলো তাদের সাথে তুমি বসে অফিসে এসে, অবশ্যই সেটা অফিসে আসতে হবে। অফিস হচ্ছে আমাদের মিরপুর DOHS এ। তো এই অফিসে এসে তোমাকে অনেক হয়তো ঘন্টাখানেক সময় দিয়ে তোমাকে এই কাজগুলো করতে হবে। তো এটার হচ্ছে তোমার খুব বড় একটা সুযোগ আমি বলবো। তোমরা যেহেতু এসএসসি লেভেল থেকে পড়ে আসছো, ইন্টারে আসছো, এবং এটা শুধুমাত্র 26 ব্যাচের জন্যই আমি দিতে যাচ্ছি, যেহেতু 25 ব্যাচের পরীক্ষা সামনে, আমি তাদেরকে ঝামেলা ফেলতে যাচ্ছি না। তো তোমরা এই বয়সে কিন্তু একটা নিজের উপার্জন করা একদম আলহামদুলিল্লাহ ভালো, তোমাদের এই বয়সে ভালো একটা উপার্জন করার মতো ব্যবস্থাও হয়ে যাবে, এবং তোমাদের স্যালারি কিন্তু নির্ধারণ করা হয়েছে 10,000 টাকা। তো এইটুক কাজ করবা, জাস্ট একটু সময় দিতে হবে। অবশ্যই সেটা তোমাদের কলেজ করার পর অথবা কলেজের ফাঁকে, হ্যাঁ, করে এসে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার নিজের হাত খরচের টাকাও হয়ে গেল, অ্যান্ড হচ্ছে তোমার একটা অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স গেইন হলো, এবং অবশ্যই তোমরা আমাদের সাথে কাজ করতে পারবা। তো এটার জন্য জাস্ট একজনকেই লাগবে, এবং তোমরা যেই 2-3 জন আমাকে মেনশন দিয়েছো অবশ্যই আমি তাদের সাথে আজকে বা কালকের মধ্যে যোগাযোগ করব। তো তোমাদের মধ্যে থেকে যদি আমি ওরকম কাউকে না পাই তাহলে হয়তো আমি ফেসবুকে পোস্ট দিব যে এখন ঢাকা শহরে তো আর পরিচিত স্টুডেন্টের অভাব নেই, এবং একটা পোস্ট দিলে দেখা যাবে এই একটা পদের জন্য 1000 জন মারামারি লেগে যাবে। তো আমি আগে চাচ্ছিলাম যে তোমাদের মধ্যে থেকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, যেহেতু তোমরা আমার ব্যাচের স্টুডেন্টস, তো এটার প্রায়োরিটিতে আমি তোমাদেরকে বেশি দিচ্ছি। তো তোমাদের মধ্যে থেকে যদি আমি ওরকম ফেথফুল অথবা হচ্ছে ওরকম তোমার ইন্টারেস্ট আছে এরকম কাউকে না পাই, তাহলে হচ্ছে আমি সেটা ফেসবুকে পোস্ট দিয়ে হয়তো কাউকে একজনকে নিয়ে নিব যে ঢাকার মধ্যে অর্থাৎ মিরপুরের আশেপাশে, অথবা ধরো মিরপুরের আশেপাশে যে সকল অঞ্চল আছে তার আশেপাশে যদি তোমরা কেউ থাকো অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবে। ওকে, আচ্ছা। আজকে ঢাকা থাকি না বলে, আচ্ছা, এটা শুধুমাত্র ঢাকাবাসীর জন্যই, আসলে এখানে কিছু করার নাই। তো এই জিনিসটা হচ্ছে মেন কথা ছিল, তো তোমরা একটু যোগাযোগ করবা আমার সাথে। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে পদ্মা, এবং কালকেই তোমাদের ক্লাস নেওয়ার কথা আছে, এবং কালকে যদি না নিতে পারি হয়তো পরশুদিন আমি নিব তোমাদের ক্লাসটা, কোনো সমস্যা নেই। তো এই সপ্তাহটা আম্মা হয়তো একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমাকে ক্লাসটা নিতে হচ্ছে কিছু কারণে। তো যেহেতু
তোমাদের যে সাহিত্য খেলা যে টপিকটা তোমরা সবাই পড়াতে বলছো, এটা অনেক বড় একটা টপিক এবং এই টপিকটা আসলে টাইপ করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে। তো এটার জন্য এখন টাইপিস্টও খুঁজে পাওয়া যায় না, যেহেতু এই সিজনটা সবাই একাডেমিক প্রোগ্রামে ব্যস্ত, আমাদের যারা টাইপিস্ট আছে। তো এটা একটু টাইপ করতে টাইম লাগছে, এই জন্য আমি তোমাদেরকে আজকে পদ্মা কবিতাটা পড়াই ফেলতেছি। যেহেতু আজকে হচ্ছে তোমাদের সাহিত্য খেলা পড়ানোর কথা ছিল, বাট এটা একদিন পরে আমাকে পড়াইতে হবে, যেহেতু এখনো টাইপ হয় নাই। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পদ্মা। আচ্ছা, পদ্মা নামটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা কিসের নাম বলো তো। পদ্মা এটা কিসের নাম তোমরা একটু আমাকে জানাও তো। আদাব, আদাব কৃষ্ণা, বলো পদ্মা কিসের নাম? পদ্মাকে আমরা কি নাম হিসেবে চিনি সবাই একটু বলো তো, আমাকে জানাও তো। আমরা জানি, সাধারণত আমরা জানি পদ্মা একটা নদীর নাম, তাই না? পদ্মা একটা নদীর নাম, কিন্তু পদ্মা এছাড়া আরো অনেক কিছুর নাম হইতে পারে, বাট নর্মালি আমরা জানি এটা একটা নদীর নাম। তো পদ্মা নদী হচ্ছে বাংলাদেশে যে এত অসংখ্য, এই যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই অসংখ্য নদ নদীর মধ্যে প্রধান নদী কিন্তু হচ্ছে আমাদের পদ্মা নদী। তো এই পদ্মা যেহেতু নদীটার নাম, তার মানে অবশ্যই এই নদী নিয়ে কিছু একটা বলা হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো। এই কবিতায় পদ্মা নদীর দুটো দিক নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে তার ইতিবাচক দিক, একটা হচ্ছে তার ইতিবাচক দিক, আর একটা হচ্ছে তার নেতিবাচক দিক। ইতিবাচক এবং নেতিবাচক মানে তো বুঝো, তাই না? ইতিবাচক দিক মানে হচ্ছে তার ভালো দিকগুলো, তার ভালো দিকগুলো, আর নেতিবাচক দিক মানে হচ্ছে তার খারাপ দিকগুলো, তার খারাপ দিকগুলো। তো এই দুইটা জিনিস নিয়ে কিন্তু এখানে এই কবিতায় আলোচনা করা হয়েছে, এবং এত সহজ একটা কবিতা, জাস্ট আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে এই কবিতাটা পড়ানোর জন্য। তো এই কবিতাটা আসলে কে লিখেছেন তার কবি পরিচিতিটা আগে আমরা একটু জেনে নিব। তো এই কবি পরিচিতির মাধ্যমে আমরা এখন দেখব যে এই কবিতাটা কে লিখেছেন। এই কবিতাটা লিখেছেন আমাদের ফররুখ আহমেদ, ঠিক আছে? কে লিখেছেন বলো তো? লিখেছেন হচ্ছে ফররুখ আহমেদ। তো ফররুখ আহমেদের জন্ম হচ্ছে 1918 সালের 10ই জুন মাগুরা জেলার মাজাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? 10ই জুন। কবে? 10ই জুন মাগুরা জেলায়, মাগুরা জেলায় মাসাইল গ্রামে তিনি কি করেন? মাঝাইল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সৈয়দ হাতেম আলী। কর্মজীবনে বহু বৈচিত্র্য পেশা অবলম্বন তিনি করেছেন, তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে তিনি চাকরিতে নিয়োজিত ছিলেন ঢাকা বেতারের স্টাফ রাইটার হিসেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তিনি যে অনেক ধরনের পেশা তিনি ফলো করেছেন, তার মধ্যে একটা অন্যতম তার যে প্রধান পেশাটা ছিল সেটা হচ্ছে ঢাকা বেতার। দেখবা মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাংলাদেশ বেতার, ঢাকা বেতার, এরকম বেতার ছিল যেটা রেডিওতে আমরা খবর শুনতাম। তো এই রেডিওতে তিনি এই বেতারে কাজ করেছেন, স্টাফ রাইটার হিসেবে তিনি সেখানে কাজ করেছেন। 40-এর দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমেদ। 40-এর দশক মানে হচ্ছে তোমার 1930 থেকে 1940-এর যে সময়টা, 1930 অর্থাৎ 1931 থেকে 1939 অর্থাৎ 40-এর যে দশকটা ছিল, সেই সময়ে যতজন কবি আসছে তার মধ্যে ফররুখ আহমেদ একদম প্রধান লেভেলের একজন কবি ছিল। এবং এই আহমেদের প্রথম যে কাব্যগ্রন্থ সেটা ছিল সাত সাগরের মাঝি। এটা কিন্তু খুব বিখ্যাত একটা কাব্যগ্রন্থ, তোমরা অনেকেই হয়তো পড়ে থাকতে পারবে, আর যদিও আমি পড়িনি, বাট হয়তো তোমরা ভবিষ্যতে পড়বা। তো এই সাত সাগরের মাঝি, এই যে তার কাব্যগ্রন্থটা, সেটা প্রকাশিত হয়েছিল 1944 সালে। কবে প্রকাশিত হয়েছিল? সবাই একটু আমরা লিখবো, হয় খাতায় লিখবো, না হয় আমরা একটু কমেন্টে লিখবো, তাহলে তোমাদের এই ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যাবে। অ্যান্ড বিশ্বাস করো, বিলিভ মি, এটা হচ্ছে আমি যারা 6 থেকে 10 পর্যন্ত বাচ্চা আছে তাদেরকেও আমি এটা প্র্যাকটিস করাই, যে তোমরা যখন ক্লাস করো অন্তত একটু কমেন্টে লেখার ট্রাই করো, অথবা বইয়ের মধ্যে লিখো। যখন ওরা লিখে ওরা বলে আপু লেখক পরিচিতি পুরো মুখস্থ হয়ে গেছে, আর ওরা কিন্তু এখনো অনেক ছোট ছোট, যার কারণে ওদের ব্রেন কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি শার্প। সো ওরা যেটা ক্লাসে পড়তেছে সাথে সাথে ওরা দেখে আমি কুইজ দিচ্ছে, ওরা কিন্তু কুইজে 10-এ 9 পেয়ে যাচ্ছে, 15-তে 12 পেয়ে যাচ্ছে, 13 পেয়ে যাচ্ছে। সো এটা তোমরা ক্লাসে করবা, যেহেতু তোমরা অনেক বড় হয়ে গেছো। বড় হওয়ার সাথে সাথে আমাদের ব্রেন কিন্তু ড্যামেজ হয় আস্তে আস্তে। সো আমাদের ব্রেন কাজ করতে একটু টাইম লাগে। তো এটা হচ্ছে ক্লাসের মধ্যে আমরা যখন কারোরটা শুনি, আমাদের সেটা মনে রাখতে সবচেয়ে বেশি সুবিধা। আমি জানি না তোমাদের কেমন হয়, এবং আমাদের ক্লাসের যে সবচেয়ে ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সো আমি যখন ক্লাসে কোনো টপিক পড়ি, আমি সেটা বাড়িতে কখনো মুখস্থ করি না, আমি ওকে দিয়ে আগে একবার পড়াই, মানে ওরও পড়া হয়ে যায় আমারও পড়া হয়ে যায়। আমি বলি যে তুই একবার রিডিং পড়, আচ্ছা তুই একটু আমাকে এটা বুঝাইয়া দে তো। যখন আমি ওর মুখ থেকে শুনি অথবা আমার ফ্রেন্ডের মুখ থেকে শুনি, তখন সেটা আমার মাথায় সবচেয়ে বেশি পরিমাণে কাজে দেয়, কারণ ও যখন আমাকে পুরো ঘটনাটা ব্যাখ্যা করে, আমি এটাকে আমার মাথার মধ্যে একটা
সিনারি দিয়ে কল্পনা করি, আমার ইমাজিনেশন পাওয়ার দিয়ে আমি সেটা কল্পনা করি, এজন্য আমার ব্রেনে সেটা সহজে ঢুকে। ঠিক আছে, তো আমার বন্ধুরও পড়া হয়ে যায়, আমারও পড়া হয়ে যায়। তো এই ক্ষেত্রে তোমরা আমার সাথে এটা করতে পারো, আমি যখন তোমাদেরকে পড়াবো তোমরা এটা ইমাজিন করবা, জিনিসটা ব্যাপারটা যখন তোমরা ইমাজিন করবা তখন দেখবা যে এই ঘটনাগুলো তোমাদের সবচেয়ে বেশি পরিমাণে মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো যেটা হচ্ছে সাত সাগরের মাঝি প্রকাশিত হয়েছিল 1944 সালে। এরপর একে একে তার অনেক কাব্যগ্রন্থ, কাব্যনাট্য, কাহিনী কাব্য এগুলো তার প্রকাশিত হয়েছিল। ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনের বিশ্বাসী ও এই কবির কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে ইসলামী আদর্শ এবং জীবনবোধের। এটা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কবির সাহিত্য ধারায় ইসলামী আদর্শ ও জীবনবোধের পরিচয় পাওয়া যায় অথবা জীবনবোধের উল্লেখ পাওয়া যায়, তখন আমরা কি লিখবো? ফররুখ আহমদের। এবং দেখো তার যতগুলো কাব্যগ্রন্থ বিখ্যাত আছে সবকিছু সে হচ্ছে ইসলামিক জীবন আদর্শ যেহেতু সে ফলো করতো, তো সেগুলো নিয়েই কিন্তু তার লেখা। দেখো তার কাব্যগ্রন্থ হচ্ছে সিরাজুম মনিরা, তোমার বান্ধবীর নাম হইতে পারে সিরাজুম মনিরা, এবং তার কাব্য নাট্য হচ্ছে নৌফেল এবং হাতেম, সনেট সংকলন। সনেট হচ্ছে ওই যে চতুর্দশপদী কবিতা বলি যেটা মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তক, তো এই যে সনেটও কিন্তু তিনি লিখেছেন, মুহূর্তের কবিতা। এবং কাহিনী কাব্য তিনি লিখেছেন হাতেম তাই। এই হাতেম তাই কি তোমরা দেখছো? এই হাতেম তাইয়ের গল্প কিন্তু আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম, এটা একটা ঐতিহাসিক গল্প, যদি আমার এখনো পুরোটা মনে নাই। তো এই হাতেম তাইয়ের লেখা কিন্তু ফররুখ আহমেদের। এছাড়া তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া এবং কবিতা লিখে গেছেন। সাহিত্যকৃতির স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তিনি মরণোত্তর 21 পদক তিনি কিন্তু পেয়েছিলেন। তো তিনি 1974 সালে এই হচ্ছে মারা যান। তো কবে মারা যান? 19 অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এই কটা জিনিস আমরা একটু মনে রাখবো। ওকে, বুঝতে পেরেছো তোমরা? ওকে আপু, আপনার কথাগুলো আমার খুব মনে থাকে তাই? আচ্ছা ভালো, এটা সবাই বলে যে আমি কাউকে, আমি জানি আমি আমার ফ্রেন্ডদেরকে যে পড়াটা বুঝিয়ে দেই ওরা পরীক্ষায় আমার চেয়ে ভালো মার্ক পায়, কিন্তু আমি পারি না। হ্যাঁ, আমার ফ্রেন্ডদের ক্ষেত্রে এটা হয়, ওরা বলে যে তুই অনেক ভালো বুঝায় দেস, কিন্তু ওদেরকে আমি ঠিকই বুঝাই, কিন্তু পরীক্ষার হলে আমি নিজে ভুলে যাই। তো এই হয়তো এই পাওয়ারটা আমার ভিতরে আছে, আল্লাহ দিয়েছে, এটা গড প্রদত্ত। তো তারপরে দেখো এই ছিল মোটামুটি আমাদের লেখক পরিচিতি। এখন আমরা একটু পাঠ পরিচিতিটা যাব, এবং এই ক্ষেত্রে এই পাঠ পরিচিতিতে পদ্মা নদীর যে পাঠ পরিচিতি আছে এটাতে কিন্তু আমি কয় স্টার দিব বলো তো? এটাতে আমি দিব হচ্ছে তোমার, স্টারটা কই গেল, কোথায় যেন থাকে স্টারটা, ভুলে গেছি, এখানেই তো থাকার কথা। আচ্ছা যাই হোক, এই বোর্ডে মনে হয় নাই। আচ্ছা প্যারা নাই, আমি এখান থেকে তোমাদেরকে 5 স্টার দিয়ে দিব, অর্থাৎ এটা 3 স্টার। এই যে ফররুখ আহমদের পদ্মা কবিতা, এই পদ্মা কবিতার পাঠ পরিচিতি থেকে মাস্ট তুমি ধরে নাও একটা প্রশ্ন আসবে, দেখো কেন আসবে? ফররুখ আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা 1980 সালে প্রকাশিত হয়েছিল, এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে এই পদ্মা কবিতাটা কোত্থেকে নেওয়া হয়েছে? সবাই বলো। কাফেলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটা 1980 সালে প্রকাশিত হয়েছিল। কাফেলা কাব্য 7টি সনেটের সমন্বয়ে রচিত। তাহলে বলো তো কাফেলা কাব্যটি কয়টি সনেটের সমন্বয়ে গঠিত? কয়টি? 7টি সনেটের সমন্বয়ে কিন্তু এই কাফেলা কাব্যগ্রন্থটি গঠিত। সংকলনভুক্ত কবিতাটি 5 সংখ্যক সনেট। এই 7টা যে সনেট আছে, এই 7টা সনেটের মধ্যে, 7টা চতুর্দশপদী কবিতাবলীর মধ্যে পঞ্চম যে কবিতাটা ছিল সেটাই ছিল আমাদের বইয়ের যে পদ্মা কবিতাটা। নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী, এই সময়ের মধ্যে পদ্মা হচ্ছে সর্ববৃহৎ নদী। পদ্মা সবচেয়ে বড় নদী হচ্ছে আমাদের পদ্মা। পদ্মা কবিতায় এই নদীর 2 রূপ প্রকাশিত হয়েছে। কয় রূপ প্রকাশিত হয়েছে? 2 রূপ। একদিকে এর ভয়ঙ্কর প্রমত্ত রূপ মানে হচ্ছে মানে ভয়ঙ্কর রূপেরই একটা মানে তোমার সমার্থক শব্দ বলা যায় প্রমত্ত, মানে ভীষণ পরিমাণে উদ্যত্ত যে রূপ, সেই রূপটার কথা এখানে বলা হচ্ছে, যা দেখে বহু সমুদ্র ঘোরার অভিজ্ঞতার ঋদ্ধ দুরন্ত জলদস্যুদের মনেও কিন্তু ভয়ের সঞ্চার হয়। আচ্ছা জলদস্যু কারা আমরা কি চিনি? জলদস্যু কারা বলতো?
জলদস্যু হচ্ছে যারা নদী এবং সমুদ্র পথে যারা হচ্ছে তোমার কি করে, ডাকাতি করে, তাদেরকে জলদস্যু বলা হয়ে থাকে। তোমরা অনেকে হয়তো চিনো। তো এই জলদস্যুরা হচ্ছে, জলদস্যুরা যেহেতু নদীতে থাকে, সমুদ্রে থাকে, তাহলে তারা কিন্তু অনেক বেশি সাহসী। কারণ এই যে সমুদ্রের ঢেউ তারা পাড়ি দিতে পারতেছে, তারা অনেক বেশি সাহসী। তো এই যে সাহসী ঋদ্ধ, এই যে ঋদ্ধ মানে অভিজ্ঞ এবং সাহসী যে জলদস্যুরা ছিল, তারাও পদ্মা নদীর ঢেউ দেখে এবং পদ্মার যে প্রমত্ত রূপ, ভয়ঙ্কর রূপ থেকে তারাও কিন্তু ভয় পেয়ে যায়। এবং দেখো অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত এর দুই পাহাড়ের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল, জীবনদায়িনী সবুজের সমারোহ। আবার এই পদ্মাই বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে, অর্থাৎ জলস্রোত যখন বেড়ে যায় তখন ভাসিয়ে নিয়ে যায় মানুষের সাজানো বাগান, তার ঘর, এমনকি জীবন পর্যন্ত। তো আমরা এখানে কবিতাটায় দেখো প্রথমত কয়েকটা ভাগ আছে কবিতাটার মধ্যে। পদ্মা কবিতা প্রথমত বলতেছে যে এর ভয়ঙ্কর রূপটা, তারপরে বলতেছে যে আসলে কি মানে তোমার পদ্মার যে পজিটিভ দিকগুলা, যে না সে শুধুমাত্র ভয়ই দেখা না, তার যে পলিমাটি, সেই পলিমাটিতে কিন্তু কৃষকরা ফসল ফলিয়ে তারাও কিন্তু অনেক বেশি উপকৃত হচ্ছে। আবার দেখানো হচ্ছে পদ্মার ভয়ঙ্কর রূপ, কারণ তার জলধারা, স্রোতধারায় কিভাবে নদীর পাড়ের মানুষদের জনজীবন কিভাবে দুঃসহ হয়ে ওঠে সেটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আর সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে পদ্মা নদীর যে তোমার বহমান, এই বহমানতা আমাদের মানব জীবনে কিভাবে প্রভাব পড়ে সেই দিকটাকে কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়েছে। তার উপরে আসলে এই পদ্মা নদীটা দ্বারা আমাদের এই পদ্মা নদীর যে উত্থান পতন, ঠিক তেমনই ভাবে আমাদের মানব জীবনও যে এরকম উত্থান এবং পতন আছে, এই সবগুলো বিষয়কে কিন্তু কানেক্ট করা হচ্ছে, সেটা আমরা কবিতা পড়লেই বুঝতে পারবো। তারপরে দেখো সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে উঠে পদ্মাকে ঘিরে। অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপ নিয়েছে, আবার কখনো নিয়েছে তার কল্যাণময়ী রূপ হয়ে। এদেশের জনজীবনের সঙ্গে সে একাত্ম হয়ে গেছে, অর্থাৎ একদম মিশে গেছে। পদ্মা চতুর্দশপদী কবিতা, অর্থাৎ সনেট কবিতা। পদ্মা কি কবিতা যদি বলা হয় তোমার পাঠ্য বইয়ের কোন কবিতাগুলো হচ্ছে সনেট কবিতা, আমরা বলবো সনেট কবিতা কি বলতো, কোনটা কোনটা? এই যে পদ্মা কবিতা হচ্ছে একটা সনেট কবিতা, 3 পঙ্ক্তি যুক্ত 4টি স্তবকে, এবং শেষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার, আমি পুরো বক্স করে দিব এই কয়টা লাইন, বিকজ এটা পরীক্ষায় এগুলো এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসবে, সো এই জন্য আমি এটা একটু তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। দেখো 3টা পঙ্ক্তি যুক্ত 4টা স্তবক আছে এবং শেষের 2টা যে লাইন, পঙ্ক্তি মানে লাইনটি একটা স্তবকের, কবিতাটি বিন্যস্ত। প্রতি পঙ্ক্তিতে রয়েছে 18 মাত্রা, প্রতি পঙ্ক্তিতে রয়েছে 18 মাত্রা, এবং কবিতাটির যে মিল বিন্যাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় চলে আসবে, তুমি 100% ধরে নাও, কোথাও না কোথাও এটা পাবা যে পদ্মা কবিতার যে মিল বিন্যাস সেটা কি কি, ক খ ক, খ গ খ, গ ঘ গ, ঘ উ ঘ, উ উ। এটা পরীক্ষায় চলে আসবে। সবাই একটু বাংলায় এটা টাইপ করব, আমরা যতজন আছি ক্লাসের মধ্যে সবাই একটু এটা টাইপ করব। বলো এই মিল বিন্যাসটা হয় খাতায় একবার লিখবো, না হয় একবার টাইপ করব। সবাই একটু লেখো তো কি কি। প্রথম হচ্ছে ক রাখবা, খ রাখবা, গ রাখবা, ঘ রাখবা, ও রাখবা। দুই পাশে ক দিবা, খ দিবা, গ দিবা, ঘ দিবা, ও দিবা। আর এই দুই পাশের মাঝখানে আবার তুমি কি বসাবা, তোমার হচ্ছে কি বসাবা, খ বসাবা, গ বসাবা, ঘ বসাবা, ও বসাবা। তাহলে দেখো আমি তোমাদেরকে একদম এটা মনে রাখার সহজ একটা উপায় দিই। দেখো কিভাবে হয়। ক ক, দুইটা করে খ দাও, খ খ, গ গ, তাই না? তারপরে দেখো ঘ ঘ, আর 2টা ও একসাথে দিয়ে দিবা। এখন মাঝখানে তুমি জাস্ট বয় দিবা খ গ ঘ, তারপরে হচ্ছে ঠিক আছে না, খ, এটা তো এখানে হবে, হ্যাঁ, খ গ ঘ ও। দেখো তো মিলছে কিনা, ইজিলি কিন্তু তুমি এটা সুন্দরভাবে মিলাই ফেলতে পারবা। তো এটা যদি পরীক্ষা আসে ভেরি গুড, সবাই লিখতেছো। হ্যাঁ, মুনিয়াত লিখছে, তারপরে হচ্ছে কৃষ্ণ লিখছে, আনোয়ার, আচ্ছা বাংলা টাইপ করতে পারি না, কোনো ব্যাপার না, খাতায় একবার লিখো, ঠিক আছে? সাদিয়া লিখছে, নূরজাহান, ওকে ভেরি গুড। এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো?
এই কিন্তু কবিতা এবং কবিতার মূল ভাব কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন আমরা কবিতায় চলে যাব। তো কবিতায় চলে যাওয়ার আগে আমরা ছোট্ট করে আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই যে এই আচ্ছা কবিতাটা পড়ার পরে আমরা সিকিউ হ্যাক্সগুলো নিয়ে কথা বলি, ওকে? তাহলে মনে হচ্ছে ভালো হয়। তো দেখো আমরা এখন কবিতাতে চলে যাব। তো কবিতাতে কি বলতেছে একটু লাইনটা পড়ি। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হাম্মাদ। আচ্ছা এই কথাগুলো কাকে বলা হচ্ছে বলো তো? অবশ্যই এই কথাগুলো পদ্মাকে বলা হচ্ছে, মানে পদ্মা সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। কি সম্পর্কে বলা হচ্ছে? পদ্মা সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। এবং তোমরা সবাই তোমাদের বইটা হাতে নাও। এই যে দেখো তোমাদের বইয়ের যে শব্দার্থের অংশটা আছে না, এটা কিন্তু কখনো বাদ দিবা না। শব্দার্থ থেকে পরীক্ষায় একটা না একটা প্রশ্ন দিয়েই দেয়। এই শব্দার্থটা তোমাদের জন্য কিন্তু একদম মাস্ট। এই শব্দার্থ হচ্ছে এখনকার যুগে, মানে এখনকার সময় তো এআই আছে, তো আমাদের যেন তখনকার সময়ে এআই ছিল হচ্ছে শব্দার্থ এবং হচ্ছে পাঠ পরিচিতি। কারণ ওই শব্দার্থ পাঠ পরিচিতি পড়েই আমাদেরকে কবিতাটা বুঝতে হতো। আর আমি খুবই গ্রামের একটা খুবই নর্মাল স্কুল থেকে পড়াশোনা করেছি। কলেজ যদিও আমি বড় হয়ে ঢাকায় পড়েছি, বাট আমি যখন স্কুলে পড়তাম আমার টিচাররা, আমার শ্রদ্ধেয় সকল টিচার, তারা যতটুকু পারতো আমাদেরকে শিখাতেন, কিন্তু তারা আসলে একটা কবিতারও ভালো করে ব্যাখ্যা করে দিতেন না। আমাদের দাঁড় করিয়ে রিডিং পড়াতেন, তো আমরা রিডিং পড়ে ফেলতাম, কিন্তু বাকি যতটুকু বুঝার আমাদের সবটা নিজে পড়তে হতো। এরকম ভাবে কেউ কবিতা পড়ায় দিবে, গল্প পড়ায় দিবে, এগুলো আমাদের কাছে কল্পনার বাহিরে ছিল। তো আমাদেরকে যে জিনিসটা হেল্প করতো সেটা হচ্ছে শব্দার্থ এবং হচ্ছে পাঠ পরিচিতি। এই দুইটা পড়ে আমরা হচ্ছে বুঝার চেষ্টা করতাম যে কবিতার মধ্যে কি আছে। তো শব্দার্থের অংশগুলোতে কিন্তু কঠিন কঠিন শব্দগুলো এখানে দিয়ে দেয়, তাই না? আচ্ছা দেখো তাহলে অনেক ঘূর্ণিতে ঘুরে, দেখো একদম এই যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই ঘূর্ণি মানে কি, দেখো একদম তোমার মনের প্রশ্ন, তুমি গুগল না করে তোমরা এখন গুগল করো ঘূর্ণি মানে কি। তখন আমরা গুগল করতাম শব্দার্থতেই যে ঘূর্ণি মানে হচ্ছে জল বা বায়ুর প্রচন্ড আবর্তন। এরকম ধরো সমুদ্রের মধ্যে দেখবা যখন একদম ঝড় উঠে যায় তখন এরকম পানিগুলো কিন্তু ঘুরতে থাকে। এই যে ঘূর্ণি বা আবর্তন, এটাকে বলা হচ্ছে ঘূর্ণি বা হচ্ছে তোমার কি আবর্তন। ক্লিয়ার? তো বলা হচ্ছে অনেক ঘূর্ণিতে ঘুরে, যখন এই যে ঘূর্ণিটা হচ্ছে এই ঘূর্ণিটাতে ঘোরাফেরা করে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। এখানে সমুদ্রের স্বাদ বলতে বোঝানো হচ্ছে জীবনের বিচিত্র অভিজ্ঞতা, মানে অনেক অভিজ্ঞতা সঞ্চার করে। বিচিত্র স্বাদ মানে হচ্ছে এখানে দেখো সমুদ্রের স্বাদ। দেখছো তোমার কাছে এখানে প্রশ্ন আসছে না সমুদ্রের স্বাদ মানে কি? দেখো সুন্দর বলা আছে সমুদ্র ভ্রমণের যে অভিজ্ঞতা, বিচিত্র যে অভিজ্ঞতা, সেই জিনিসটাকে বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে বিচিত্র অভিজ্ঞতা। আমি লিখে দিলাম যে বিচিত্র অভিজ্ঞতা, তাই না? বিচিত্র অভিজ্ঞতা, যে কালারটা ভালো লাগতেছে না। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর। কুড়ায়ে মানে হচ্ছে কি বলতো? অভিজ্ঞতা অর্জন করে। কুড়ায়ে শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। কুড়ায়ে শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। কি করা? অর্জন করা। কুড়ায়ে শব্দের অর্থ হচ্ছে অর্জন করা। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। জলদস্যু মানে কি? যারা নদী এবং সমুদ্র পথে ডাকাতি করে তাদেরকে জলদস্যু বলা হচ্ছে। এবং এই হারমাদ হচ্ছে তেমনি একটা জলদস্যুর সংগঠন বলা যাইতে পারে। তেমনি একটা জলদস্যুর দল হচ্ছে এই জলদস্যুর আরেকটা দল, একটা দলের নাম হচ্ছে হারমাদ, যেটা হচ্ছে আমাদের, এটা কোন দলের বলতো? এটা হচ্ছে পর্তুগিজ যে জলদস্যুর দল তাকে বলা হচ্ছে। তাহলে এই যে হারমাদ, এই হারমাদটা, এই যে হারমাদ যেই জলদস্যুর দলটা আছে, এটা কোন দেশের বলতো? সবাই একটু অ্যান্সার করো, এটা কোন দেশের? সবাই একটু অ্যান্সার করো যেটা কোন দেশের। এটা কিন্তু কত বলো কোন দেশের বলতো? এটা হচ্ছে তোমার পর্তুগিজের, পর্তুগিজ। এবং দেখো এটারই একটা স্পেনিশ ভাষা, এই হারমাদের একটা স্পেনিশ একটা ল্যাঙ্গুয়েজ আছে। তো এটার স্পেনিশটা কি আমি তোমাদেরকে এখান থেকেই লিখে দিচ্ছি। স্প্যানিশটা হচ্ছে হারমাদো। স্প্যানিশটা হচ্ছে দেখো আরমাদো, আরমাদা। এটা মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে। এই যে দেখো শব্দার্থের অংশ থেকে সব প্রশ্ন। তো এখানে দেখো তাহলে কি দাঁড়ালো সম্পূর্ণ অর্থ, অর্থাৎ বলা হচ্ছে হে পদ্মা
তোমার এতটা শক্তিময় দৃশ্য এবং তোমার এতটা যে তোমার ভয়ঙ্কর রূপ সেটা দেখে এই যে অনেক ঘূর্ণিতে ঘোরাফেরা করে অর্থাৎ সমুদ্রের স্বাদ গ্রহণ করছে, অনেক জীবনে অভিজ্ঞতা অর্জন করছে, এই ঘূর্ণিতে সমুদ্রের ঘূর্ণিতে ঘুরে আসার মতো অভিজ্ঞতা অর্জন করেছে, এরকম জলদস্যুরাও কিন্তু তোমার ভয়ঙ্কর রূপ দেখে তারা ভয় পেয়ে যায়, কেঁপে ওঠে। তারা কি করে? কেঁপে ওঠে। তো এই যে জলদস্যুর দলটা, এখান থেকে আমরা মনে রাখবো হারমাদ, যার স্পেনিশ হচ্ছে আর্মাদা, এবং এটা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ, এটা মনে রাখবা। দেখো, তোমার তরঙ্গ ভঙ্গ মানে হচ্ছে ঢেউয়ে, তরঙ্গ ভঙ্গ মানে হচ্ছে ঢেউ। তোমার ঢেউয়ে বর্ণতার হয়েছে পাণ্ডুর। বর্ণ শব্দের অর্থ হচ্ছে রং, পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে। কি বলতো? ফ্যাকাশে, অর্থাৎ সাদাটে বাদামি রঙের হয়ে যাওয়া। তো বলতেছে এই যে তোমার যে তরঙ্গ ভঙ্গ, তোমার যে ঢেউ, যে উতাল পাথাল ঢেউ, সেটা দেখার পর এই জলদস্যুদের চেহারা একদম ফ্যাকাশে হয়ে যায়, অর্থাৎ সাদা বাদামি রঙের তাদের চেহারাটার রং হয়ে যায়। সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল। বলতেছে যদিও জলদস্যুরাও তোমাকে ভয় পায়, কিন্তু এই যে সংগ্রামী মানুষ, এই সংগ্রামী মানুষ বলতে এখানে কিন্তু কাদেরকে? নদীর পাড়ের, এই পদ্মার পাড়ের মাঝিদেরকে, কৃষকদেরকে বোঝানো হচ্ছে। পদ্মার পাড়ের কৃষকদেরকে বোঝানো হচ্ছে। কাদেরকে? কৃষকদেরকে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে যদিও জলদস্যুরা তোমাকে ভয় পায়, কিন্তু এই যে পদ্মার পাড়ের যারা কৃষক, এই যে সাধারণ সংগ্রামী মানুষরা তবু দুই তীরে চালায়ে লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। তো এই দুই তীরে চালায়ে লাঙল মানে কি বলতো? এই যে ধরো পদ্মা নদী, তার যে বহমানতা, এতে কিন্তু নদীর চারপাশে কি হয়? পলি জমা হয় না? নদীর চারপাশে কিন্তু পলি জমা হয়। কখন পলি জমা হয়? যখন বর্ষাকালে পানি কি হয়? উপরে চলে আসে, এবং সেটা আবার যখন কমে যায়, তখন এই যে পানিটা আসার ফলে এর সাথে অনেক বালি, কাকড়, অনেক জায়গার পলি মাটি, উর্বর মাটি কিন্তু এসে এখানে জমা হয়। তো এই যে জমা হচ্ছে নদীর পাড়ে, নদীর তীরের যে চর, যেটাকে আমরা চর বলে থাকি, আমরা কি বলি একে বলতো? যেটাকে আমরা চর বলে থাকি, তাই না? তো এই চরের মধ্যে কিন্তু এই কৃষকরা কি করে? লাঙল চালিয়ে তারা শস্য উৎপাদন করে, এবং সেই শস্যে কিন্তু ফল, শস্য দানা, মানে প্রচুর পরিমাণে তারা কিন্তু শস্য দানা উৎপাদন করে থাকে। তো তিনি বলতেছেন যদিও আপনার ভয়ঙ্কর পদ্মা, তোমার ভয়ঙ্কর রূপ দেখে যদিও জলদস্যুরা ভয় পায়, কিন্তু সাধারণ কৃষকরা তোমার দুই তীরে লাঙল চালিয়ে তারা কিন্তু প্রচুর শস্য দানা উপার্জন করে থাকে, এটা বলা হচ্ছে। আচ্ছা বলো তো, এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে? এতটুকুর মধ্যে কারোর কোনো প্রবলেম? আশা করছি তোমাদের কারো কোনো প্রবলেম নাই। দেখো, তারপরে দেখো, উর্বর তোমার চলে ফলায়াছে পর্যাপ্ত ফসল। বলতেছে এই যে তোমার চর, যেটা আমি একটু আগে এখানে এঁকেছিলাম, তাই না? এই যে তোমার নদীর পাড়ে, এই যে ধরো এই পদ্মা নদীর পাড়ে যখন কি হয়? এই যে চর হয়, পদ্মা নদীর পাড়ে যখন এখানে চর হয়, হ্যাঁ, তো এই চরের মধ্যে পরে কি করতেছে? উর্বর তোমার চরে ফলায়াছে পর্যাপ্ত ফসল। কারা ফলাচ্ছে? কৃষকরা। তারা কি করতেছে? সেখানে লাঙল চালিয়ে পর্যাপ্ত পরিমাণে তারা কিন্তু ফসল উৎপাদন করতেছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান সবুজের সমারোহে জীবনে পেয়েছে সম্বল। তো এখানে একটা জিনিস তোমরা দেখো, যে তোমার এখানে কি বলতেছে? যে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয়, যাদের মনে কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো সংশয় নাই। তো এই জীবন মৃত্যুর দ্বন্দ্বে দেখো, তারা কিন্তু জানে যে এই পদ্মার যে পাড়ে তারা যে বসবাস করতেছে, যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হইতে পারে, অর্থাৎ পদ্মার পানি তাদের ঘরবাড়ি ভাসায় নিতে পারে। এই যে জীবন মৃত্যুর যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা, এর মধ্যে থেকেও তারা নিঃসংশয় অর্থাৎ নির্ভয়ে তারা কি করতেছে? নির্ভীক জওয়ান, অর্থাৎ নির্ভীক, যারা কোনো ভয় পায় না। জওয়ান মানে হচ্ছে শক্তিশালী যে পুরুষরা আর কি, শক্তিশালী পুরুষ বলা যেতে পারে, যে শক্তিশালী কি হবে বলতো? শক্তিশালী কি হবে? এখানে আমরা যদি বলি শক্তিশালী জওয়ান হবে, নাকি হচ্ছে তোমার শক্তিশালী পুরুষ হবে? এখানে বলো। শক্তিশালী, আই থিঙ্ক
কি লিখবো, পুরুষই লিখি, তোমরা আবার নারীরা এখানে মন খারাপ করো না। তো শক্তিশালী পুরুষরা তারা কি করে, সবুজের সমারোহে জীবনে পেয়েছে সম্বল। সম্বল মানে হচ্ছে সহায় সম্পদ আর কি, সম্বল মানে হচ্ছে সম্পদ। তারা এখানে কি করতেছে, লাঙ্গল টাঙ্গল চালিয়ে এই শক্তিশালী জওয়ানরা তারা কি করতেছে, এই পুরুষেরা তারা নিজেদের জীবিকা নির্বাহ করতেছে। তারপরে দেখো, বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান। বলতেছে এই যে তোমার বর্ষাকালে তোমার যে ভয়ঙ্কর রূপটা, সেই রূপটাতে কি হয়ে যায়, হাজারো সাজানো বাগান। বাগান মানে হচ্ছে এখানে তোমার সংসারকে মেনলি বুঝাচ্ছে আর কি, মানুষের যে সংসার, সেই সংসারটাকে বুঝাতে বলতেছে যে এই যে সংসার সাজানো, যে সংসার সেটা কিন্তু কি হচ্ছে, নদীতে ভেসে যাচ্ছে। তোমার পদ্মায় তোমার যে বর্ষাকালে তোমার যে রূপ, সেটা দেখে মানুষের সাজানো সংসারগুলো ভেঙে যাচ্ছে। অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। সম্ভার মানে হচ্ছে এই যে জীবন, তোমার হচ্ছে জীবন যাপনের জন্য যে সম্বল, জীবন ধারণের সহায় সম্বল, সহায় সম্পদ। ক্লিয়ার? তো বলছে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, এরা সব কিন্তু ভেসে যাচ্ছে কিসে বলতো? তাহলে কি কি ভেসে যাচ্ছে? সাজানো বাগান ভেসে যাচ্ছে, অসংখ্য জীবন ভেসে যাচ্ছে, আর জীবনের অজস্র সম্পদও কিন্তু ভেসে যাচ্ছে। এগুলো মনে রাখবে, এগুলো বহুপদী প্রশ্নের ভিতর কিন্তু পরীক্ষা চলে আসবে। হে নদী, বলছে হে নদী বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? পদ্মাকে। বলছে হে পদ্মা, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। বলছে দেখো, যদিও এভাবে তোমার স্রোতে মানুষের জীবন ভেসে যাচ্ছে, মানুষের সম্বল ভেসে যাচ্ছে, তাদের দৈনন্দিন জিনিসপত্র ভেসে যাচ্ছে, তাদের জীবন একদম তোমার ধরো বসবাসের অনুপযোগী হয়ে গেছে, তারপরেও কিন্তু এখানে আমরা নতুন জীবন আবার সঞ্চার করে থাকি। আমরা কি হার মানি না। তখন সেখানে মানুষ আবার তাদের বসতি স্থাপন করতে শুরু করে, তারা কিন্তু সেখানে আবার বসবাস করা, আবার সেই লাঙল চাষ করতে শুরু করে। তো বলা হচ্ছে যে হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। বলছে এত তোমার ভয়ঙ্কর রূপে কিন্তু আমরা ভয় পাচ্ছি না, কিন্তু আমাদের জীবনে আমরা আবারও প্রাণ সঞ্চার করে থাকি। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। বলতেছে এই যে তোমার স্রোত যখন মানুষের জীবন, সম্বল, সম্পদ সবকিছু নিয়ে যায়, তখন কি হয়ে যায়? একটা মানুষ নিঃস্ব হয়ে যায় না? কি হয়ে যায়? একটা মানুষ কিন্তু সে কিন্তু নিঃস্ব হয়ে যায়, তোমার একদম সে একদম শেষ হয়ে যায়, তার আর কিচ্ছু থাকে না। তো এই যে সে যে তোমার ধরো নিঃস্ব হয়ে যায়, তো নিঃস্ব হয়ে যাওয়ার পর তার মনের মধ্যে কি, তার শরীরের মধ্যে কি আর কোনো শক্তি থাকে? তার কি আর কোনো কাজ করার ইচ্ছা থাকে না। কিন্তু এই যে তোমার পদ্মার যে স্রোতধারা, পদ্মার যে স্রোতধারাটা, এই স্রোতধারায় কিন্তু মানুষের মধ্যে আবারও প্রাণের সঞ্চার ঘটে। বলতেছে যে এই যে তুমি সবকিছু ভাসিয়ে নিয়ে যাও, তখন মানুষ তো নিঃস্ব হয়ে যায়, তারা আর প্রাণ ফিরে পায় না। কিন্তু যখন তোমার আবার এই স্রোতধারাটা দেখে, তোমার যে উত্তাল জীবন, তোমার যে গতিময় জীবন, এটা যখন আবার মানুষ দেখে, তারা কি করে? তারা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে, তারা নতুন করে আবারও সবকিছু সঞ্চার করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই যে মৃত জড়তার বুকে, অর্থাৎ এই যে নিঃস্ব হয়ে গেল সবাই, এই জড়তার মধ্যেও কিন্তু তারা মুক্তির স্বর্ণদ্বার খুলে। কিভাবে খুলে? এই যে তোমার পদ্মার যে স্রোতধারা, সেটাকে দেখে তাদের মনের মধ্যে কিন্তু আবার নতুন করে জীবন সঞ্চার করার একটা অনুপ্রেরণা জাগে। তোমার সুতীব্র গতি, এই যে তার গতি দেখে, তোমার প্রদীপ্ত স্রোতধারা, এই দুইটা জিনিস, তার গতি এবং তার স্রোতধারা দেখেই মানুষের মনের মধ্যে আবার কি হয়? আবার প্রাণ সঞ্চার হয়। বুঝতে পারছো এটা? পদ্মা হচ্ছে এখানে নদী, পদ্মা নদী, এখানে পদ্মা নদীকে বলতেছে আর কি, পদ্মা নদীর কথাই এই পুরো কবিতায় বলা হয়েছে। তো দেখো, এই পুরো কবিতা জুড়ে কিন্তু আমরা একটা সুন্দর জিনিস পাইলাম, তাইলে বলো এই পুরো কবিতা জুড়ে আমরা কিন্তু একটা সুন্দর একটা কি করতে পারি, একটা জিনিস পাইছি। সেটা হচ্ছে এই যে ধরো পদ্মা, এটা হচ্ছে আমাদের কবিতা। প্রথমত হচ্ছে প্রথমত আমরা কি দেখলাম বলতো? এই পদ্মা নদীর মধ্যে প্রথমত হচ্ছে পদ্মার যে হচ্ছে ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে? তো এই ভয়ঙ্কর রূপের মধ্যে দিয়ে পরে আমরা কিন্তু কি পাইলাম? এই ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে কিন্তু মানুষের সংগ্রামী জীবন, তাই না? সংগ্রামী জীবন, এর মধ্যে মানুষের সংগ্রামী জীবন। তারপরে আমরা কি পাই বলতো? তারপরে আমরা পাই যে কল্যাণময়ী পদ্মা, কল্যাণময়ী পদ্মার রূপ, তাই না? কল্যাণময়ী পদ্মার রূপ কিন্তু আমরা পেয়ে যাই।
তারপরে আমরা কি পাই? তারপরে হচ্ছে আমরা নতুন প্রাণের যে সঞ্চার, তারপরে আমরা পাই নতুন প্রাণের সঞ্চার, প্রাণের সঞ্চার। এই হচ্ছে আমাদের এক নজরে পুরো পদ্মা কবিতা, এই হচ্ছে পুরো এক নজরে আমাদের পদ্মা কবিতাটা। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? আপু আজকে মেডিকেলের রেজাল্ট নিয়ে কিছু বলেন। আমি মেডিকেলের রেজাল্ট নিয়ে কি বলবো ভাই, আমি কি মেডিকেলের স্টুডেন্টদেরকে পড়াই? পড়াই না তো, মেডিকেলের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই, সো এটা নিয়ে বলার মতো আমার যেহেতু অভিজ্ঞতা নেই, সো এটা নিয়ে বলার অধিকার আমি রাখি না। তো যারা আসলে বলতেছে, তোমরা দেখবা গ্রুপের মধ্যেই হচ্ছে অনেকে অনেক কিছু বলছে, এবং এই যে কোটা দিয়ে অনেকে চান্স পেয়ে যাচ্ছে, এটা নিয়ে অনেক বড় একটা ইস্যু হবে সামনে, অবশ্যই একটা ইস্যু হবে। এই কোটার বিরুদ্ধে আমরা এত আন্দোলন করলাম, তাহলে কেন মেডিকেলে আবার কোটাটা থাকতেছে? কেউ 73 পেয়ে 74 পেয়েও কিন্তু চান্স পাচ্ছে না, আবার কেউ 56 পেয়ে চান্স পেয়ে যাচ্ছে। এটা তো অন্যায়, তাই না বলো? তো এই ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বড় একটা ইস্যু হবে, এই ইস্যুটা নিয়ে দেখবো আবার ঝামেলা হবে, আবার আন্দোলন হবে, আবার ওই শুরু হবে, যে লাউ সেই কদু। তো দেখো এই পুরো জায়গায় কিন্তু আমরা যদি সিকিউ হ্যাক্স দেখি, আমরা যদি এখানে সিকিউ হ্যাক্সটা দেখি, তাহলে এখানে কি পেলাম? এই হ্যাক্সের মধ্যে সিকিউ হ্যাক্সে আমরা কি কি জিনিস পেলাম? আমরা এখানে পেলাম দুইটা জিনিস। একটা হচ্ছে পদ্মার ভয়ঙ্কর রূপ, নেতিবাচকতা। ওমা এ কি? তাই না? আর দ্বিতীয়ত আমরা কি পেলাম? দ্বিতীয়ত আমরা পেয়ে গেলাম পদ্মার ওমা লেখা লিখতেছি সব কই চলে যাচ্ছে ভাই? আরে ভাই রে, কল্যাণময় রূপ, ইতিবাচক রূপ। রূপ, এই হচ্ছে আমাদের সিকিউ। মানে আরেকটা জিনিস বলতে পারি আমরা, যে পদ্মার যে হচ্ছে পদ্মা নদীর অবদান, পদ্মার অবদান, ঠিক আছে? এই তিনটা জিনিসের বাইরে একটা সিকিউ আসবে না। হয়তো তোমার উদ্দীপকগুলোতে এরকম ভাবে বলা থাকবে যে কোনো একটা নদীর হয়তো ব্যাখ্যা দিতে পারে, অথবা অন্য কোনো একটা যে কোনো একটা জিনিসের ইতিবাচক নেতিবাচক জিনিসের ব্যাখ্যা দিতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে বলা হবে তোমার পাঠ্য বইয়ের পদ্মা কবিতার কোন দিকের মিল আছে। তখন তুমি যদি দেখো যে সেখানে একটা কোনো কিছুর ভয়ঙ্কর রূপ দেওয়া আছে, তাহলে তুমি বলবা পদ্মার ভয়ঙ্কর রূপের সাথে তোমার মিল আছে। এবং যদি দেখো যে সেখানে পজিটিভ কিছু লিখছে, তাহলে বলবা যে আমার কবিতার পদ্মার কল্যাণময় দিকের সাথে আমি এখানে মিল দেখতে পাচ্ছি। অথবা পদ্মা নদীর যে জনজীবনের সাথে যে একাত্মতা, সেই দিকটা আছে। পদ্মা নদী এবং নদ নদীর যে আমাদের জীবনে একটা প্রভাব আছে, এই মানব জীবনে নদ নদী কিভাবে প্রভাবিত করে, সেই দিকটার সাথেও কিন্তু মিল অমিল থাকতে পারে। তো এই তিনটা জিনিসের বাইরে কিন্তু একটা সিকিউ তোমরা পাবা না। সো এটা হচ্ছে সিকিউ হ্যাক্স। ওকে, আচ্ছা তারপরে চলো এখন আমরা আমাদের এমসিকিউ সলভে চলে যাই। আচ্ছা, পদ্মা কবিতায় হারমাত বলতে কি বোঝানো হয়েছে বলো তো? এটা দেখো, যেহেতু এটা নতুন টপিক এবং গাইডে আমি দেখলাম খুবই ক্যাজুয়াল কিছু কোশ্চেন দিছে, খুবই ইজি কিছু কোশ্চেন। বাট এই যে দেখো, বিইউপির FASS ইউনিটের 2023-24 সালে আসা একটা প্রশ্ন আমরা এখন সলভ করব। দেখো এত সহজ প্রশ্ন, পদ্মা কবিতায় হারমাত বলতে কি বোঝানো হয়েছে বলো তো? পদ্মা কবিতায় হারমাত বলতে স্থান বোঝানো হয়েছে, জলদস্যুকে বোঝানো হয়েছে, গোয়েন্দা বাহিনীকে বোঝানো হয়েছে, নাকি দ্বীপের নামকে বোঝানো হয়েছে? সবাই বলো তো। আপু আমাদের বাংলা গ্রামারের জন্য কি শুধু একটা প্র্যাকটিস শিট থাকবে? হ্যাঁ, একটা প্র্যাকটিস শিটই থাকবে। একটা প্র্যাকটিস শিট করবা, প্লাস হচ্ছে এই প্র্যাকটিস শিটটা করবা, বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা, এনাফ। এর বাইরে অতিরিক্ত কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে? ওকে, দেখো
তাহলে সবাই অ্যান্সার করেছো কি? খ। দেখছো তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করে ফেলতেছো, তাই না? আচ্ছা দেখো, আচ্ছা এটা যদিও আমাদের এই কবিতার সাথে বেশি একটা মিল নাই, বাট দেখো, পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কি যেন একটা ছিল এই কবিতাটা। তো এই কবিতা হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি, এই যে কবিতাটা, এই কবিতার লাইন ছিল হচ্ছে এটা, ঠিক আছে? তো এটা তোমাদের মানে এটা আউট অফ বুক হয়ে গেছে। আচ্ছা প্যারা নাই, এটা যাই হোক। 3 নাম্বারটা দেখো, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, কাদের কথা বলা হয়েছে? জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, কারা কারা অভিজ্ঞতা কুড়াইছে বলতো? জলদস্যুরা, সংগ্রামী চাষিরা, পদ্মা তীরের মানুষেরা, নির্ভীক জোয়ানরা। বলো, জীবনের পথে পথে কারা হচ্ছে তোমার কি করেছে, অভিজ্ঞতা অর্জন করেছে? পদ্মার কৃষকরা না? পদ্মা পাড়ের কৃষকরা না? সেটাই তো হওয়ার কথা না। সবাই বলতেছে অ্যান্সার, তাই না? হ্যাঁ, এই যে কবিতায় কিন্তু বলা আছে যে জলদস্যুরা আসলে এই যে তোমার ঘুরে ঘুরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। তারপরে দেখো 4 নম্বরে চলে যায়, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ, এখানে পদ্মার কোন দিকটা মুখ্য হয়ে উঠেছে? কেঁপেছে তোমাকে দেখে জলদস্যুরা এবং হারমাদরা, তো এটাতে আসলে কেঁপে উঠছে, অবশ্যই এটা পদ্মার কোন রূপকে বোঝাচ্ছে? তার কল্যাণময়ী রূপকে, তার প্রমত্ত রূপকে, তার ধ্বংসাত্মক রূপকে, নাকি তার শান্ত রূপকে? বলতো, এটা কিন্তু দেখো কল্যাণময়ীও হবে না, শান্ত হবে না, কনফিউশন কিন্তু এই দুইটার মধ্যে, প্রমত্ত রূপ আর ধ্বংসাত্মক রূপ। আচ্ছা তোমরা অনেকেই ধ্বংসাত্মক রূপটা অ্যান্সার দিচ্ছ, তাই না? না, এটার অ্যান্সার ধ্বংসাত্মক রূপ না। ধ্বংসাত্মক রূপ কোথায় ছিল বলতো? এই যে ধ্বংসাত্মক রূপটা, এটা কোন লাইনে ছিল দেখো, এই যে দেখো এখানে দেখো, দেখো এই যে তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায়ে লাঙল, কঠিন শ্রমের ফলে শস্যদানা পাইছে। দেন হচ্ছে এই যে দেখো, এই যে দেখো বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে, এই জায়গাটার মধ্যে কিন্তু এর ধ্বংসাত্মক, অর্থাৎ এই যে স্রোত ভাষায় নিয়ে যাচ্ছে, স্রোত ভাষায় নিয়ে যাচ্ছে, এই জায়গাটার মধ্যে কিন্তু ভয়ঙ্কর রূপটা প্রকাশ পাচ্ছে। কিন্তু দেখো এই যে ঘূর্ণিতে ঘুরে সমুদ্রের পথে স্বাদ নিয়ে অভিজ্ঞতা কুড়াইয়ে তারা কিন্তু তাকে ভয় পাচ্ছে, অর্থাৎ তার যে ভয়ঙ্কর রূপ, অর্থাৎ তার যে প্রমত্ত রূপটা, ভয়ঙ্করেরই আমি বলছিলাম না, ভয়ঙ্করেরই একটা সমার্থক শব্দ হচ্ছে তার প্রমত্ত রূপ, অর্থাৎ তার ভয়ঙ্কর রূপ, সেটাকেই বলতেছে। তাহলে এখানে কেঁপেছে তোমাকে দ্বারা আসলে এখানে তার প্রমত্ত রূপকে বোঝাচ্ছে। আর ধ্বংসাত্মক রূপ যদি হয় তাহলে ওই যে তোমার সে তার স্রোতে যখন হচ্ছে নদীর পাশে বসতি স্থাপন করা মানুষদের ঘর বাড়ি নিয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো যে তার ধ্বংসাত্মক রূপ, অর্থাৎ সে সব কিছু ধ্বংস করে নিয়ে যাচ্ছে। এভাবে মাথা ঠান্ডা রেখে কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে বলতো? এখানে প্রচন্ড লবণাক্ততাকে বোঝাচ্ছে, সামুদ্রিক মাছের প্রাচুর্যতাকে বোঝাচ্ছে, সমুদ্রপথে দুর্ঘটনাকে বোঝাচ্ছে, নাকি প্রচুর অভিজ্ঞতাতে বোঝাচ্ছে? ঢের সমুদ্রের স্বাদ, এটা আমাদের বইয়েই লেখা আছে, প্রচুর অভিজ্ঞতাকে বোঝাচ্ছে, তাই না? ভেরি গুড, তাহলে এখানে অ্যান্সার কি হবে? প্রচুর অভিজ্ঞতাকে। 6 নম্বরে দেখো, বরং বরং দুঃখেই কাটে তাদের দিনকাল, বরং দুঃখেই কাটে তাদের দিনকাল, চরণটির ভাবের সাথে পদ্মার কবিতার কোন কোন চরণের ভাবে সাদৃশ্য রয়েছে? বরং দুঃখেই কাটে তাদের দিনকাল, এই লাইনের সাথে পদ্মার কোন লাইনের মিল আছে? তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর, না, কারণ এখানে হচ্ছে জলদস্যুদেরকে বোঝানো হচ্ছে। সবুজের সমারোহে জীবনে পেয়েছে সম্বল, এটাকে এখানে ইতিবাচকতাকে বোঝাচ্ছে, কিন্তু এখানে নেতিবাচকতাকে বোঝাচ্ছে, এটাও হবে না। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, এখানে হচ্ছে সম্ভাবনাময় জীবনধারাকে ইঙ্গিত করতেছে, কিন্তু এখানে বলছে দুঃখ, বরং দুঃখেই কাটে তাদের দিনকাল। তার মানে এই যে বর্ষার স্রোতে যখন ভেসে যায় মানুষের বাগান সাজানো সংসার, তখন আসলে কি হয় বলতো? তখন মানুষের জীবন কিন্তু এইভাবে দুঃখেই কাটে। তাহলে উপরের এই লাইনটার সাথে আমাদের কি মিলে গেছে? বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান, তাই না? ভেরি গুড, তোমরা বুঝতে পারতেছো তো? এভাবে আমি কিন্তু সবসময় তোমাদেরকে শিখাই যে বাদ দেওয়ার মেন্টালিটিটা তোমাদের মাথায় চলে আসতে হবে, যে কোন কোন অপশনকে আমি একেবারে বাদ দিতে পারি, বাকি যে দুইটা একটা অপশন থাকবে সেটার মধ্যে নিজেকে কোশ্চেন করে 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 অ্যান্সার বের করে ফেলবা। তারপরে দেখো, এবং আমি সত্যি কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবেই চান্স পাইছি। আমাদের 2020 সালে করোনা বেঁচে পুরো বিগত 15 থেকে 20 বছর ধরে যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা পুরো চেঞ্জ করে দিছে, পুরো চেঞ্জ করে দিছে। সো সেই সময়টাতে আসলে
আমার মনে আছে সাকিব ভাই আমাকে একটা কথা বলছিল, সাকিব ভাই আমাকে একটা ট্রিক্স দিছিল যে যখন আশেপাশে তাকায় দেখবি যে কারোর কিছু কমন পড়ে নাই, তার মানে বুঝবি প্রশ্ন অনেক কঠিন আসছে। সো যত কম দাগানো যায়, আর যখন দেখবি সবাই ধুমায়া লিখতেছে, তার মানে বুঝবি যে প্রশ্ন অনেক সহজ আসছে, তোকে অনেক বেশি পরিমাণে দাগাইতে হবে, কারণ সবারই পরীক্ষা ভালো হবে। তো আমি যখন প্রশ্ন পাইছি আমি দেখি আমি কিছুই পারি না। প্রথম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে এমনই হয়, যখন একবার প্রশ্নটা পড়বা তোমার কাছে মনে হবে আমি একটা প্রশ্নও পারি না, পরে আস্তে আস্তে তোমার কাছে লাগবে যে না এটা পারি। তো আমি যখন প্রশ্ন হাতে নিছি আমি দেখি আমি কিছুই পারি না, আমি কিচ্ছু পারতেছি না। তো আমি ভাবলাম কি রে আমার প্রস্তুতি খারাপ। আশেপাশে ঘুরে দেখতেছি, যেহেতু আমাদের বড় গ্যালারি রুমে হচ্ছে আমার পরীক্ষা হয়েছিল, আমি একদম উপরে বসছিলাম, সো আমি নিচ অব্দি দেখতে পারতেছিলাম, দেখতেছি সবার সেম অবস্থা, সবাই এদিক সেদিক তাকাচ্ছে, মাথায় হাত দিতেছে, এটা কি প্রশ্ন আসলো, সবার মাথায় হাত। সো তখন ভাইয়ার ওই কথাটা আমার কাজে লাগছে যে প্রশ্ন তার মানে হার্ড আসছে, আমি জাস্ট পাস মার্ক যদি উঠে আসতে পারি তাহলে আমার ঢাবিতে চান্স হয়ে যাবে। এবং আমি শুধুমাত্র পাস মার্কটা এমসিকিউতে উঠাইছি কোনো রকমে, আর লিখিত অনেক সহজ আসছিল, লিখিততে আমি ভালো করে লিখছি। তো লিখিতর মার্কটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাকে হেল্প করছে। তো এই এই ট্রিক্সটা কিন্তু আমি যখন ফলো করলাম, তারপরে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে বাদ দিয়ে দেওয়া, যেহেতু কোনো কিছু তেমন ভাবে কমন পড়ে নাই, এখন আমাকে কি করতে হবে, আন্দাজের উপরে দাগাইতে হবে, না হয় কি করতে হবে, আন্দাজের উপরে হয় দাগাইতে হবে, না হয় আমাকে কি পরিপূর্ণভাবে পারতে হবে। তো আমি এভাবে অপশন বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে না এটা কাছাকাছি অ্যান্সার, সেটাই কিন্তু আমি দাগাই দিয়ে আসছি, এবং আলহামদুলিল্লাহ সেটা কিন্তু হয়েও গেছে। তোমরা যদি এটা প্র্যাকটিস করো, এবং এটা আমার কোচিংয়ের টিচাররা আমাদেরকে এটা শিখাইছিল যে এইভাবে তোমরা অ্যান্সার করবা। সো এটা কিন্তু আমি তোমাদেরকে এখন থেকে শিখাচ্ছি, এটা ফলো করলে তোমাদেরও অনেক উপকার হবে। নির্ভীক জওয়ান সবুজের সমারোহে কি পেয়েছে বলো তো? পর্যাপ্ত ফসল, অজস্র সম্ভার, মুক্তির স্বর্ণদ্বার, নাকি জীবনের সম্বল? দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কনফিউশন। দেখো নির্ভীক জওয়ান সবুজের সমারোহে তোমার কাছে মনে হইতে পারে পর্যাপ্ত ফসল পাইছে, তোমার কাছে মনে হইতে পারে অজস্র সম্ভার পাইছে, তোমার কাছে মনে হইতে পারে জীবনের সম্বল পেয়েছে, মুক্তির স্বর্ণদ্বার পেয়েছে। কিন্তু আমরা দেখব যে এই জওয়ান কবিতার মধ্যে সে কি পেয়েছে বলো তো? সে কি পেয়েছে বলো? চালায়ে সংগ্রামী মানুষ তবু দুই তীরে ফসল পেয়েছে, এবং এই যে জওয়ানরা সে কি, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নৃশংসয় নির্ভীক জওয়ান সে কি পেয়েছে? সবুজের সমারোহে জীবনে পেয়েছে সে সম্বল। দেখছো পুরো কবিতার লাইন থেকে তুলে দেওয়া প্রশ্ন, তো পেয়েছে কিন্তু সে সম্বল। তাহলে আমরা যদি অ্যান্সারটা দেখি যে কোনটা অ্যান্সার হবে আমাদের বলো তো, তাহলে এই যে আমরা পেয়ে গেলাম জীবনের সম্বল। কিন্তু পরীক্ষায় যদি এটা আসতো আমি অবশ্যই এই প্রশ্নটা ভুল দিয়ে আসতাম, আমি জানি না তোমরা কে কি দিয়ে আসতা। তো 8 নাম্বারটা দেখি, পদ্মার স্রোতধারা আমাদের কোন প্রেরণায় উদ্বুদ্ধ করে? সৎ জীবন গঠনের জন্য, উদ্যমী মানুষ গঠনের জন্য, প্রকৃতির সংলগ্নতার জন্য, স্বদেশের প্রতি অনুরাগের জন্য। আচ্ছা এখানে তো আমরা স্বদেশের প্রতি কোনো ভালোবাসার ব্যাপারটা দেখতে পারতেছি না, প্রকৃতির সংলগ্নতা অর্থাৎ প্রকৃতির সাথে যে মিশে যাওয়াটা, সেটাও কি এখানে মানে তোমার কি মনে হয় যে প্রকৃতির সাথে যে সংলগ্নতা এটা কি এখানে ফুটে উঠেছে? তোমার কি মনে হয় বলো তো? বলো তো আমাকে একটু জানাও তো, বলো সবাই একটু যাও নাও, এটার সাথে কি কোনো মিল আছে? এটার সাথেও তো মিল দেখতে পাচ্ছে। সৎ জীবন গঠন, স্রোতধারা দ্বারা কি সৎ জীবনের কোনো কিছু প্রকাশ পাচ্ছে না? তাহলে তিনটা যদি কাটা হয় আর একটা অ্যান্সার, উদ্যমী মানুষ গঠন। স্রোতধারা মানে হচ্ছে এখানে কিন্তু পদ্মার যে উদ্যমতা সেটাকে প্রকাশ করতেছে, তার মানে আমাদের জীবনেও যে আসলে অনেক বাধা বিপত্তি আসবে, এগুলোকে পিছনে ফেলে আমাদেরকে সামনের দিকে সম্পূর্ণ উদ্যম নিয়ে সামনে আগায় যেতে হবে, সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। তারপরে দেখো, পদ্মার ধ্বংসলীলায় সব হারানো মানুষ নব উদ্যমে আবার জেগে উঠে পদ্মাকে ঘিরে, এই দিকটি পদ্মা কবিতার কোন চরণের সাথে ফুটে উঠেছে? ভেরি ইজি, যে সব কিছু হারাই ফেলার পর আবার পদ্মাকে ঘিরেই তারা নতুন উদ্যমে জীবন শুরু করে। তাহলে এটা কোন লাইনের মধ্যে আমরা পাবো সবাই একটু বলো তো, কোন লাইনের মধ্যে? এই উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিংসয় নির্ভীক জওয়ান, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর, নাকি মৃত জড়দার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার? বলো কোনটা হবে অ্যান্সার? বাংলা এক্সাম ছিল, এক্সাম সহজ হয়েছে, কিন্তু ম্যামরা সিলেবাসের কথা জানায়নি, তাই ভালো করতে পারিনি। আচ্ছা প্যারা নাই, শুনো
কলেজের পরীক্ষা নিয়ে কখনো নার্ভাস হবে না। কলেজের পরীক্ষা এটা তোমার কোনো অবদান রাখবে না। কলেজের পরীক্ষা নিয়ে না নিয়ে তুমি সবসময় ফাইনালের কথা মাথায় রাখবা। যদিও আমি কলেজে ভালো করতাম, কলেজের পরীক্ষা, আমি কলেজের সেকেন্ড গার্ল ছিলাম। আমার কলেজ ছিল ঢাকা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজে পড়াশোনা করেছি। বাট কলেজের সাথে পাল্লা দিতে গেলে যেটা হয়, আমি যেটা ফিল করেছি, এই ভুলটা তোমরা করবা না। কলেজে দেখবা অনেক কিছু বেছে বেছে পড়ায়, যে এটাটা পড়ে আসো, এটাটা পড়ে আসো, এখান থেকেই প্রশ্ন করব। তো যার কারণে প্রত্যেকটা টপিকের উপর তোমার সম্পূর্ণ ধারণা থাকে না, যেটা আমার ছিল না। পরবর্তীতে আমার অনেক কষ্ট হয়েছে যে সব টপিক আমার আবার পুনরায় পড়তে হয়েছে। কারণ প্রথমে কলেজে ভালো রেজাল্ট করার জন্য ম্যাডামরা যা বলছে আমি তাই পড়ে যাইতাম, তো আমার রেজাল্ট অনেক ভালো হইতো। কিন্তু দিন শেষে আমি দেখেছি যে আমার অনেক ঘাটতি রয়ে গেছে। তো এটা যেহেতু তোমাদের সিলেবাস জানাই নাই উম্মে আইমন, যেহেতু সিলেবাস জানাই নাই তোমাকে, প্যারা নাই। পরবর্তীতে হচ্ছে তুমি আরো ভালো করবা। ফাইনালে চিন্তা রাখো যে আমি ফাইনালে কেমনে ভালো করব, এটা চিন্তা সবসময় মাথায় রাখবা, কলেজের চিন্তা মাথায় নিও না। তাহলে অ্যান্সার হবে ডি। ভেরি গুড, তোমরা সবাই কিন্তু ডি অ্যান্সার দিয়েছো। তার মানে বুঝেই যাচ্ছ যে উর্বরতার কথার সাথে এটার আসলে নব উদ্যমের মিল নাই। তারপর হচ্ছে এই নির্ভীক জওয়ানরা কি করতেছে, ফসল ফলাইতেছে, এটার সাথেও মিল নাই। কঠিন শ্রমের ফলে তারা শস্যদানা উৎপাদন করতেছে, এটা গতানুগতিক। কিন্তু এই যে তার যে উদ্যমতা, তার যে স্রোতধারা, এটা দেখে কিন্তু মৃত জড়তার বুকে কি করতো, মুক্তির স্বর্ণদ্বার খুলে যাইতো। তাহলে এটার সাথে কিন্তু আমরা এই উদ্দীপকটার একটা মিল দেখতে পাচ্ছি, তাই না? তারপরে দেখো, পদ্মা কবিতায় কোন শব্দ বন্ধনের মাধ্যমে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে নির্দেশ করা হয়েছে? সমুদ্রের জল, সমুদ্রের স্বাদ, সমুদ্রের ঢেউ, সমুদ্রের গ্রাণ। আমরা জানি সমুদ্রের স্বাদ দ্বারা আসলে এই যে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতাকে ব্যাখ্যা করা হয়েছে, তাই না? এটা একদমই সহজ। দেখো, মানুষ প্রচুর শস্যদানা পেয়েছে কিভাবে? কঠিন পরিশ্রম করে, হ্যাঁ। দুই তীরে লাগন জানিয়ে, অবশ্যই। নাকি সামান্য পরিশ্রম করে? না। তাহলে অ্যান্সার কি হবে? 1 এবং 2। সহজ না? একদম সহজ সহজ এমসিকিউ। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখো, এই সহজ সহজ এমসিকিউ গুলোই কিন্তু তোমরা ভালো করে না পড়লে পরীক্ষায় কি করবা? ভুলভাল অ্যান্সার করে আসবা। দেখো, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। তো এই মৃত জড়তার বুকে যে স্বর্ণদ্বারটা খুলছে, এটা কি, এটা দ্বারা আসলে এখানে কি বোঝানো হচ্ছে? পদ্মার সুতীব্র গতিকে বোঝানো হচ্ছে, পদ্মার স্রোতধারাকে বোঝানো হচ্ছে, নাকি পদ্মার উল্লাসকে? দেখো, পদ্মার সুতীব্র গতি এবং পদ্মার স্রোতধারা দেখেই কিন্তু মৃত জড়তার বুকে মুক্তির স্বর্ণদ্বার খুলেছিল, তাই না? একদম লাস্টের লাইনটা দেখো, আমি কিন্তু কবিতার থেকে অ্যান্সার করতেছি। দেখো, এই যে দেখো, সুতীব্র গতি এবং স্রোতধারা, এটা দেখে কিন্তু মানুষের মনে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, তারপরে দেখো অ্যান্সার কি হবে? 1 এবং 2। তারপর আমরা একটা উদ্দীপক দেখবো, সেখান থেকে অ্যান্সার করব। এ আমার শৈশবের নদী, এই জলের প্রহার, সারাদিন তীর ভাঙে, পাক খায়, ঘোলা স্রোত টানে, যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে গতির প্রবাহ হানে, মাটির কলসে জল ভরে, ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়। তার মানে আমরা বুঝতে পারছি যে একজনের শৈশবের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে নদীর পাড়ে তার শৈশবটা ছিল। এবং এই জলের, এই নদীর পানির যে সারাদিনের তীর ভাঙা, অর্থাৎ তীরে এসে ধাক্কা খাওয়া, পাক খাওয়া, ঘোলা স্রোত টানে, যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে গতির প্রবাহ হানে, অর্থাৎ এখানে অসংখ্য নৌকা এসে এসে ভিড় জমাতো এই নদীর মধ্যে। মাটির কলসিতে জল ভরে সলিমের বউ তার ঘরে ভিজা পায়ে ফিরতো। তাহলে সারাদিন যে তীর ভাঙে, পাক খায়, ঘোলা স্রোত টানে, এর সঙ্গে পদ্মা কবিতার কোন চরণের মিল আছে, অথবা কোন দিকটার মিল আছে? পদ্মার পেলবতা, পদ্মার কোমলতা, পদ্মার বৈশিষ্ট্য, পদ্মার নীরবতা। দেখো, পেলবতা, নীরবতা, কোমলতা, এই তিনটা কিন্তু প্রায় কাছাকাছি সমার্থক শব্দ। কিন্তু এখানে এই যে পাক খায়, ভাঙে, ঘোরে, এটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এই পাক খাওয়া, ঘোড়া, এটা তো পদ্মার একটা ভয়ঙ্কর রূপ। এটা তো পদ্মার কোনো কোমল রূপ হইতে পারে না, না। পদ্মার নীরবতাও হইতে পারে না, কোমলতাও হইতে পারে না। এবং পেলবতার যে শব্দটা, এই পেলবতা শব্দের অর্থ হচ্ছে নরম, নরম কোমল, এটা এমন বোঝাচ্ছে। হ্যাঁ, নরম এবং কোমল, তো এটা হইতে পারে না, তাই না? যেহেতু এখানে পাক খাওয়াকে বোঝাচ্ছে, নদীর তীরে এসে ঢেউ এসে ভাঙে, ঘোলা স্রোত, তাহলে এটা আসলে পদ্মার বৈশিষ্ট্য। এমন পদ্মা নদীর যে বৈশিষ্ট্যটা, সাধারণ বৈশিষ্ট্যটাকেই কিন্তু এখানে ইন্ডিকেট করতেছে। তারপরে দেখো লাস্ট কোশ্চেন, সারাদিন তীরে ভাঙে, পাক খায়, ঘোলা স্রোত টানে, এর সঙ্গে পদ্মা কবিতার কোন চরণের মিল আছে?
উর্বর তোমার চরে ফলায় আছে পর্যাপ্ত ফসল, না এটার সাথে মিল নাই। বর্ষার তোমার স্রোতে গেছে ভেসে হাজানো বাগান, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান, এটাও না। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তি সনদার, এটাও না। তাহলে এই যে তীর ভেঙে সবকিছু ভাঙা টাইঙে একদম সবকিছু তীরের কাছে এসে সে ভাঙে, তীরটাকে ভেঙে ফেলতেছে, ঢেউ এসে তোমার ধাক্কা লাগতেছে, পাক খাইতেছে, ঘোলা স্রোত সবকিছু টেনে নিয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে আমার কিসের মিল আছে? বর্ষায় তোমার স্রোতে এই যে ভেসে গেছে হাজারো সাজানো বাগান, হ্যাঁ এই যে সাজানো বাগান মানে সংসার, এই দিকটাকেই কিন্তু বোঝানো হচ্ছে, তাই না? এখন বলো এই কবিতায় নিয়ে কি কারো কোনো ধরনের কোনো সমস্যা আছে? পারবা না? এই কবিতা থেকে যদি সিকিউ আসে, এমসিকিউ আসে, তারপরে হচ্ছে যা কিছুই আসে, অ্যান্সার করতে পারবা না? কারো কি কোনো প্রবলেম হবে? আশা করছি কোনো প্রবলেম হবে না, তোমরা এখান থেকে 100-এ 100 অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা হয় কালকে হবে, না হয় পরশু আমি নিব, এবং পরশু না নেওয়ারই সম্ভাবনা বেশি, কালকেই নিয়ে নিব ইনশাল্লাহ। তো কালকের মধ্যেই নেওয়ার ট্রাই করব তোমাদের এই সপ্তাহে এই ক্লাসটা, আর যে ক্লাস একটা টপিক বাকি আছে তো সেই ক্লাসটা কালকের মধ্যেই ইনশাল্লাহ নিয়ে নেওয়ার চেষ্টা করব, সময় তোমাদেরকে জানিয়ে দেব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওয়েবে আমি জয়েন করতে পারতেছি না, নিয়মটা যদি, হ্যাঁ আনোয়ার ওয়েবে কিভাবে জয়েন করবা, আমাদের গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, আমার কন্ট্রিবিউটর খুব সুন্দর করে একটা স্ক্রিন রেকর্ড করে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে, তুমি জাস্ট ওই গ্রুপে একটু স্ক্রলিং করলেই ওই ভিডিওটা পেয়ে যাবা, ওই ভিডিওটা দেখেই তুমি ইজিলি ওয়েবে জয়েন করতে পারবা। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, আর কারো কোনো কোশ্চেন, এনি কোশ্চেন? যদি কোশ্চেন থাকে তোমরা করতে পারো, না হয় আমরা ক্লাস শেষ করে দিব। ওকে, ওকে, কারো কোনো কোশ্চেন নাই? বাই আপু, ওকে টাটা, আল্লাহ হাফিজ।